হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসছি ডক্টর দেখাতে। অসুস্থতা আসলে জীবনেরই একটা পার্ট, সেটাকে তো কখনো বাদ দেওয়া যাবে না। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়বো, এটাই মনে হয় নিয়ম। তো এই তো বাবা মারা সবাই ওয়েট করতেছে, আর বাচ্চারা সবাই একসাথে দৌড়াদৌড়ি করতেছে। একজন তো শুয়েই পড়ছে, তো তাকে দেখে আমার ছেলেকে পাঞ্জাবি পরে নিয়ে আসছিলাম, সেও হচ্ছে গড়াগড়ি করে একদম ময়লা ধুলা সব বাসায় নিয়ে চলে আসছে। তো সাথে সাথে খোলামেলা জায়গা পেলে খুব খুশি হয়, আর বাচ্চা থাকলে তো কথাই নেই, ওদের সাথে দৌড়াদৌড়ি করে। তাকে আবার পাহারা দেওয়ার জন্য একজনকে দাঁড়ায় থাকতে হয়। তো রাতের বেলা হচ্ছে তখন 2টা বাজে, আমার ক্ষুধা লাগছে। আমি ঘুম থেকে উঠে এখন পরোটা বানাইতে বসে গেছি। লাচ্ছা পরোটা বানাচ্ছি। তো লাচ্ছা পরোটা আমার খুব পছন্দ, আর আমি হচ্ছে আলু ভাজি দিয়ে তারপর ডিম ভাজি দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি। তো পরোটাটা বেলে নিছি, আর হাতে হলুদ লেগে আছে কারণ আমি আলু দিয়ে ডিম ভাজি করছি। তো সেখানে হলুদ দিয়েছিলাম, সেই হলুদটা লেগে আছে। এখন ভিডিও এডিট করার সময় আমি সেটা দেখতেছি, আগে আমি দেখি নাই আর কি। তো পরোটাটা আমি একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিছি। আর এই যে সেই ডিম আলু ভাজা। তো ছোটবেলায় আমি খুবই কান্নাকাটি করতাম ডিম আলু ভাজা এগুলো খাওয়ার জন্য। তো সেটাই আর কি মনে করতেছি, আর মাঝে মাঝে এখনো করে খাই। আর লাচ্চা পরোটাটা খুব সুন্দর লেয়ার্ড হয়েছে। আর এটা পরোটাটা হচ্ছে নামানোর পর আমি হাত দিয়ে একটু ভেঙে নিছিলাম। ভেঙে নিলে হচ্ছে লেয়ার গুলো স্পষ্ট বোঝা যায়। তো এখন হচ্ছে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি। তো রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, আর আমি বসে বসে এগুলা খাচ্ছি। তো যাই হোক, আর পরোটাটা হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় ভেঙে নিছিলাম আর কি, কারণ যেহেতু এক হাতে ফোন, তো এক হাত দিয়ে তো ভাঙা সম্ভব না। আমি হচ্ছে চিকেন কষাও করেছিলাম, কিন্তু আমি পরোটাটা শুধু আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে খেয়েছি, ওইটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আমি যেহেতু আলু লাভার, সেই জন্য হচ্ছে মাংসে আলুর পরিমাণটা একটু বেশি। তো চিকেন কষাটা খুবই ইয়াম্মি হয়েছিল, এটা সবসময় হয় অ্যাজ ইউজুয়াল। তো পরের দিন হচ্ছে সকাল 10টা বাজে তখন। তো আমি ভাবলাম যে আমের আচার বানাবো। এই আমগুলো আমি প্রায় 10 দিন আগে কিনে আনছিলাম, আরো বেশি করে আনছিলাম। তো সেগুলো হচ্ছে ডালে দিয়ে বা এমনিতে ভর্তা করে খাওয়া হয়ে গেছে অনেকগুলো। 10 দিন ধরে হালকা একটু অসুস্থ ছিলাম, তারপর হচ্ছে মানে আলসেমির জন্য এগুলো আর বানানো হয় নাই। তো ভাবলাম যে আজকে বানাই, যেহেতু খেয়ে খেয়ে কমিয়ে দিছি। তো আর কিনে আনার যেটা হয় নাই, যে কিনে এনে আবার বানাবো, তো ভাবলাম যে কয়টা আছে সেই কয়টাই বানাই। এখন হয়তো বা ইচ্ছা করছে না, কিন্তু সিজনটা চলে গেলে দেখা যাবে যে তখন আবার খেতে ইচ্ছা করতেছে। আজকে আমি খুব ঝাল ঝাল করে আমের আচার বানাবো। তো সেই জন্য হচ্ছে খুব ভালো করে এটাকে পিল করে নিচ্ছি। তো সেটাতে বোম্বাই মরিচও থাকবে, তারপর শুকনো মরিচও থাকবে। এখন কথা বলতে বলতে এমন একটা জিনিস আমের আচার, তো মানে জিভে পানি চলে আসতেছে বয়স ওভার দেওয়ার সময়। তো এগুলাকে হচ্ছে আমি অনেকক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে কষ্টটা চলে যায়। তারপর হচ্ছে ভালো করে 2-3 বার পানি পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে টুকরা করার পালা। তো আমি হচ্ছে এর আগে কখনো আম টুকরা করিনি, কারণ আমি মনে হয়েছে আমি এটা পারবো না, কারণ ভিতরের আটিটা শক্ত হয়ে গেছে। তো সেটা সবসময় আম্মা করে দিত, নয়তো আমার হাজবেন্ড বাসায় থাকলে সে করে দিত। কিন্তু আজকে বাসায় কেউ নাই, আমারই করতে হবে। তো সেই জন্য আর কি করতেছি, বটি দিয়ে কাটলে হাত তো আবার কেটে যেতে পারে। তো সেই জন্য ছুরি দিয়েই কাটতেছি। তো দেখুন কি পরিমাণ যুদ্ধ ঝামেলা করে আমগুলোকে আমি ভাগাভাগি করছি। আম মাখা বলেন আর আমের আচার বলেন, এই আমটা দিয়ে বানানোই বেস্ট। এই আমটা হচ্ছে খুব বেশি টক না, আবার হচ্ছে এই আমটাতে কোনো ধরনের আঁশ নেই। এই আমটা দিয়ে চাটনিও খুব মজা হয়। যারা খুব বেশি টক পছন্দ করেন না, তারা এই আমটা খেতে পারেন। আর হচ্ছে যারা একদমই টক পছন্দ করেন না, কিন্তু আমের ফ্লেভারটা খুব পছন্দ করেন, তারা কাঁচা মিঠা আম দিয়ে বানাতে পারেন। কাঁচা মিঠা আমটা মনে হয় এখনো পাওয়া যায় না, আর কিছুদিন পর পাওয়া যাবে। তো এই তো আমি আমগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তো বেশ সময় লেগেছিল আমার আমগুলোকে টুকরা করতে। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করবেন আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন, এবং আমার সাথে কানেক্টেড থাকতে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমগুলো টুকরা করা শেষে আমি এক বাটিতে নিয়ে নিয়েছি। আর আমের গায়ে কোনো ধরনের পানি থাকা যাবে না, পানি ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাতে লবণও দিয়ে দেওয়া যায়। বাট যারা হচ্ছে উঠানে শুকাতে পারে বা ছাদে শুকাতে পারে সকাল থেকে বিকাল পর্যন্ত, তারা লবণ দিতে পারে। কিন্তু আমার যেহেতু শুকানোর জায়গা নেই, অত রোদও লাগবে না, তো সেই জন্য আমি হচ্ছে শুধু হলুদের গুঁড়া দিলাম, আমি লবণটা দিলাম না। লবণটা দিলে হচ্ছে ভালোভাবে রোদ না লাগলে আমটা একদমই মজে যায়। তো হলুদের গুঁড়াটা আমের গায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এটাকে শুকাতে দেওয়ার জন্য, এটা ট্রেতে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু বারান্দার সাইডে দিব, মানে গ্রিলের বাইরে অল্প একটু জায়গা, তো সেইখানে ট্রে জায়গা নিবে না, উল্টায় নিচে পড়ে যেতে পারে। তো সেই জন্য আমি ছোট ছোট প্লেটে দিয়েছি।
প্লেটে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন হচ্ছে এগুলাকে নিয়ে আমি বারান্দায় যাব, কিন্তু বারান্দায় যেয়ে দেখি সকালে কি সুন্দর রোদ ছিল, এখন একদম মেঘ করেছে, আকাশ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো কপাল খুবই খারাপ, রোদ চলে গেছে। তো এই তো দেখেন, মনটা খুবই খারাপ হয়ে গেছে, মানে আমার কপালটা এরকম, আমি যেটা চাই সেটা হয় না কখনো, হলেও সেটা খুব নাকানি চুবানি খেতে হয় আমার। তো যাই হোক, কিছু করার নাই। আর নিচে দেখুন কি সুন্দর সবাই ছাতা নিয়ে রেডি, বৃষ্টি নামবে বলে কথা। আর বৃষ্টি আসলে এই মানুষগুলোর ব্যস্ততাটা অনেক বেড়ে যায়। এইটা কি হলো, আল্লাহ, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি শেষে 10 মিনিটের জন্য রোদ উঠেছিল, তো মনের শখটা পূরণ করলাম 10 মিনিটের জন্য রোদে দিয়ে। তারপর আবার সেই আকাশটা মেঘলা হয়ে গিয়েছে, তো কিছু করার নাই। তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে থেকে আকাশ দেখে তারপর হচ্ছে কিচেনে চলে আসছি। তো কিচেনে এসে এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 10-12টার মতো, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এটাতে বড় টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ ভরে ভরে পাঁচফোড়ন দিয়েছি। আমার পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি একটু বেশি দিয়েছি আচারের তুলনায়। আর মশলাটা বেশি বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে আপনি যে কোনো আচারই যখন খাবেন তখন হচ্ছে অল্প একটু উপরে ছিটিয়ে দিলে ফ্রেশ একটা মশলার ফ্লেভার আসে। মানে যারা ঝাল এবং মশলা পছন্দ করে তাদের জন্য এটা খুবই পারফেক্ট, কারণ হচ্ছে এটা ভালো লাগে খেতে, মানে আমার ভালো লাগে, আমি যে মশলার ফ্লেভারটা আমার খুব পছন্দ। পাঁচফোড়ন দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট চুলার আঁচটা কমিয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর ঠান্ডা করে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। কারণ পাঁচফোড়নে হচ্ছে কালো জিরা দেওয়া থাকে, কালো জিরা কিন্তু পুড়ে গেলে একদম ফ্লেভারও নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে যে কোনো জিনিসের রংটাই নষ্ট করে দেয়। তো এখন হচ্ছে আমি একটা সসপ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যারা হচ্ছে আচার বাইরে সংরক্ষণ করে তারা সরিষার তেলটা অনেক বেশি দেয়, কারণ তারপর হচ্ছে এটাকে মেনটেন করতে হয়, রোদে দিতে হয়। বাট আমি হচ্ছে সরিষার তেলটা খুব কম দিচ্ছি, কারণ আমি ফ্রিজে রাখবো। তো এখন হচ্ছে বেবি রসুন গুলাকে হালকা একটু থেতো করে দিয়েছি, আমি ছিকলা সহই দিয়েছি, তাহলে হচ্ছে রসুনটা গলে যাবে না। আর যখন হচ্ছে রসুনের ভেতরে আমের টকটা ঢুকবে তখন রসুনটা খেতে খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি আমটা দিয়ে দিচ্ছি, আমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব তেলের উপরে। এখন আমি লবণ চিনি কিছুই দিচ্ছি না, কারণ আমের গায়ে যেহেতু আমি রোদে দিতে পারি নাই, যদি পানি টানি থেকে থাকে তাহলে যেন এটা শুকিয়ে যায়। 2 থেকে 3 মিনিট আমি হাই হিটে একটু তেলের উপর এটাকে ভেজে নিচ্ছি। আমি শখ করে সব জিনিসই বানাই, কিন্তু দেখা যায় যে সেটাকে মেনটেন করতে পারি না। মানে আমের আচার বানিয়ে আমি যে বাইরে রাখবো, বা যে কোনো আচার বানিয়ে আমি বাইরে রাখবো, সেটাকে মাঝে মাঝে আমি রোদে দিব, সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। আমি বানাই ঠিকই, কিন্তু আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাই, তাহলে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আমি 1 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম, তো সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু এখন দিয়ে দিচ্ছি, বাকিটা হচ্ছে আমি পরে দিব। তো দিয়ে ভালো করে হচ্ছে আরেকটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে মশলাটার সাথে। আচারের মশলা যত ধাপে ধাপে মেশানো যায় তত আচারটা খেতে ভালো লাগে, যদিও এক একটা আচার বানানোর নিয়ম এক এক রকম। তো মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখনই অনেকটা কষানো কষানো ভাব চলে আসছে, মানে মাংস কষালে যেরকম মশলাদার মশলাদার একটা ভাব চলে আসে, ঠিক সেরকমই চলে আসছে। তো এখন হচ্ছে আমি এটাকে আর একটু, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়েছি সব মিলিয়ে। বেশিক্ষণ কষালে দেখা যায় যে সরিষা এবং সরিষার তেলের দুইটারই ঝাঁঝালো ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আর আচারে মশলার ঝাঁঝালো ফ্লেভারটাই মেইন, ওইটা থাকলেই বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি টেস্ট অনুসারে দিয়েছি, পরে যদি লাগে আমি আরো দিব, কিন্তু একবারে বেশি না দেওয়াটাই ভালো। তো লবণটা দিয়ে আমি আরেকটু এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। তো লবণটা দেওয়ার পর 1 মিনিটের মধ্যে দেখা যাবে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আমটা। আর সারাক্ষণ আমি নাড়াচাড়ার উপরেই রেখেছি। তো এখন হচ্ছে মোটামুটি আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে চিনি দিয়ে দিব। আমি হচ্ছে এখানে প্রায় 1 পোয়ার মতো চিনি দিয়েছি। এটা আসলে যার যার টেস্টের উপরে। এই আমটা যদিও বলেছি আমি বেশি টক না, কিন্তু তারপরেও তো চিনিটা লাগে অনেকটুকুই আচার বানাতে গেলে। আমি আসলে টক মিষ্টি ঝাল তিনটার কম্বিনেশনে এই আচারটা বানাতে চাচ্ছি, তো সেই জন্য আমি সেই অনুপাতেই দিয়েছি। চিনি দেওয়ার পর পানি উঠে, তো সেই পানিতেই হচ্ছে আমটা বাকি সেদ্ধটা হয়ে যাবে, এবং 2 মিনিটের মধ্যেই হচ্ছে আচারটা হয়ে যায়। তো এই তো হয়ে গিয়েছে প্রায়। এখন হচ্ছে আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, আমি 3টা বোম্বাই মরিচকে কুচি কুচি করে কেটে দিয়েছি। আর এটাকে আমি শেষ পর্যায়ে অ্যাড করেছি, তাহলে মরিচটা গোটা গোটা থাকে এবং ফ্লেভারটাও ভালো পাওয়া যায়। তো সেই জন্য আর কি, আগে দিলে দেখা যেত যে মরিচটা বেশি সেদ্ধ হয়ে ফ্লেভারটা এবার সব চলে গেছে। তো মরিচটা দিয়ে আমি আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি একটু টেস্ট করে নিয়েছি লবণ চিনি সবকিছু ঠিক আছে কিনা। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর যে বাকি মশলাটা ছিল সেখান থেকে আমি মশলাটা ছিটিয়ে দিচ্ছি। আর অল্প একটু রয়ে গিয়েছিল আমার, সেটাকে হচ্ছে আমি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব, পরে এটা খাওয়ার সময় ইউজ করব। আর যারা হচ্ছে বাইরে সংরক্ষণ করবেন তারা হচ্ছে হাফ কাপ ভিনেগার দিতে পারেন। আমি যেটুকু বানিয়েছি এটাতে হাফ কাপ ভিনেগারই হচ্ছে এনাফ, আর যে বেশি হলে হচ্ছে আরো বেশি দিতে হবে।
আচারটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি প্লাস্টিকের বয়ামে ভরে নিয়েছি। তাহলে হচ্ছে ফ্রিজে রাখতে সুবিধা হবে। আর কাঁচের বয়ামগুলো ফ্রিজে রাখা খুবই রিস্কি। তো এখন হচ্ছে আমার আচার বানাতে খুবই গরম লাগতেছে। এখন আমি তরমুজ এনজয় করতেছি। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।